রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র নিয়ে। প্রথম পত্রের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এই ষষ্ঠ অধ্যায় নিয়ে গত ক্লাসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। দীর্ঘমেয়াদী অর্থায়ন ও দীর্ঘমেয়াদী অর্থায়নের বিভিন্ন উৎস নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বন্ডের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসেও বলেছিলাম যে আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বন্ডের প্রকারভেদ বা ক্লাসিফিকেশনস অফ বন্ড। তাহলে চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। আমি বোর্ডে বন্ডের বিভিন্ন প্রকারভেদ লিখেছি, সেগুলো এখন আমি আলোচনা করব। তোমরা যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্টে জানাবে এবং আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথমে দেখো, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, এটি ষষ্ঠ অধ্যায়। এরপরে আমি লিখেছি বন্ডের প্রকারভেদ। বন্ডের প্রকারভেদ ইস্যুকারী প্রতিষ্ঠানের আলোকে, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে সেই ইস্যুকারী প্রতিষ্ঠানের আলোকে বন্ড কত প্রকার সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো এক নম্বরে দেখো ট্রেজারি বন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এই বন্ড আলোচনা করার আগে আমি একটু বন্ড জিনিসটা কি বা বন্ড কি এগুলো যদিও গত ক্লাসে আমি আলোচনা করেছি, তারপর আজকে আরেকটু আলোচনা করি। বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল, যাতে ঋণের পরিমাণ, সুদের পরিমাণ এবং পরিশোধ সময় উল্লেখ থাকে। যদি কোনো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদের জন্য তহবিল সংগ্রহ করতে চায়, তাহলে সেই সকল প্রতিষ্ঠান যদি ভালো কোম্পানি হয় বা নিবন্ধিত কোম্পানি হয়, সেই নিবন্ধিত কোম্পানি শেয়ার ইস্যু করে অথবা বন্ড ইস্যু করে অর্থায়ন করতে পারে। তাহলে এক্ষেত্রে বন্ড হোল্ডার এবং বন্ড ইস্যুকারী এই দুই পক্ষের মধ্যে চুক্তির মাধ্যমে এই বন্ড ইস্যু করা হয়। ইস্যুকারী কোম্পানি বন্ড হোল্ডারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বা তহবিল সংগ্রহ করে এবং একটা নির্দিষ্ট মেয়াদ শেষে এই বন্ড তাকে ফেরত দেওয়া হয় এবং বন্ড হোল্ডারকে তার আসল টাকা ফেরত দেওয়া হয়। তাহলে এই বন্ডে যে চুক্তি হবে, এক্ষেত্রে বন্ডের কিছু কিছু বৈশিষ্ট্য উল্লেখ থাকবে, যে এক্ষেত্রে কত পরিমাণ বন্ডের ঋণের পরিমাণটা কত, বন্ড হোল্ডারের কাছ থেকে বন্ড ইস্যুকারী কী পরিমাণ টাকা ঋণ নেবে সেটা বন্ডে উল্লেখ থাকবে। এরপরে কত বছর পর পরিশোধ করা হবে সেটা উল্লেখ থাকবে এবং কী পরিমাণ বা সুদ কত % দিবে এটা উল্লেখ থাকবে। এই সকল বিষয় এই এগ্রিমেন্টে বা এই চুক্তির মধ্যে উল্লেখ থাকবে। এই দুই বন্ড হোল্ডার এবং বন্ড ইস্যুকারীর মধ্যে যে চুক্তি হবে বা দলিল হবে, এটার নামই হচ্ছে ঋণের দলিল বা বন্ড। তো এই বন্ডকেই আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এক নম্বরে বলা আছে যে ইস্যুকারী প্রতিষ্ঠানের আলোকে বন্ডে এক নম্বরে আছে ট্রেজারি বন্ড, 2 নম্বরে আছে কর্পোরেট বন্ড, 3 নম্বরে মিউনিসিপ্যাল বন্ড এবং 4 নম্বরে আছে বৈদেশিক বন্ড। তা প্রথমে আমরা এই চারটা আলোচনা করি। ট্রেজারি বন্ড সরকার কর্তৃক ইস্যু করা হয়। তাহলে সরকার কর্তৃক দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করার জন্য যে বন্ড ইস্যু করা হয় তাকে ট্রেজারি বন্ড বলে। অর্থাৎ সরকার যদি কখনো আর্থিক সংকটে পড়ে, তখন সে জনগণের কাছে বন্ড ইস্যু করে নির্দিষ্ট একটা মেয়াদের জন্য, দীর্ঘমেয়াদের জন্য 5 বছরের বেশি সময়ের জন্য তহবিল সংগ্রহ করতে পারে বা টাকা ধার করতে পারে। যদি সরকার বন্ড ইস্যু করে, সেই বন্ডটার নাম হচ্ছে ট্রেজারি বন্ড। 2 নম্বরে আছে কর্পোরেট বন্ড, অর্থাৎ কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কর্পোরেট বন্ড বলে। অর্থাৎ কোনো কোম্পানির যদি দীর্ঘমেয়াদের জন্য টাকা বা অর্থ ধার করার প্রয়োজন হয়, তাহলে সেই কোম্পানি যদি বন্ড ইস্যু করে, সেই বন্ড ইস্যু করার মাধ্যমে যদি তহবিল সংগ্রহ করে, সেই বন্ডটার নাম হচ্ছে কর্পোরেট বন্ড। 3 নম্বরে মিউনিসিপ্যাল বন্ড। সরকারের বিভিন্ন এজেন্সি বা সরকারের এজেন্সি ব্যতীত কিছু কিছু
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে যারা দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করতে পারে, যেমন সরকার একই সরকারি এজেন্সি ব্যতীত, যেমন মিউনিসিপ্যাল অথরিটি অথবা বিমানবন্দর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে এই রকমের যে সকল প্রতিষ্ঠান আছে সেই সকল প্রতিষ্ঠান যদি তহবিল সংগ্রহ করে, সেই বন্ড ইস্যু করে, সেই বন্ডটার নাম হচ্ছে মিউনিসিপ্যাল বন্ড। আর একটা হচ্ছে বৈদেশিক বন্ড। বিদেশি সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বৈদেশিক বন্ড বলে। অর্থাৎ এক দেশের সরকার অন্য দেশ থেকে যদি টাকা ধার করতে চায়, সেক্ষেত্রে সে বন্ড ইস্যু করে সেই টাকা বা তহবিল ধার করতে পারে, এবং সে যে বন্ড ইস্যু করে সেই বন্ডটার নাম হচ্ছে বৈদেশিক বন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা লিখেছি জামানতের আলোকে বা জামানতের ভিত্তিতে বন্ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জামানতযুক্ত বন্ড আর একটা হচ্ছে জামানতবিহীন বন্ড। এই জামানতযুক্ত বন্ড কি? যে সকল বন্ড ইস্যু করার বিপরীতে সম্পত্তি বন্ধক রাখা হয় তাকে জামানতযুক্ত বন্ড বলে। আর যে সকল বন্ড ইস্যু করার বিপরীতে কোনো সম্পত্তি জামানত হিসেবে রাখা হয় না তাকে জামানতবিহীন বন্ড বলে। এই জামানতবিহীন বন্ডকে ডিবেঞ্চার বলা হয়। তো বন্ড এবং ডিবেঞ্চারের পার্থক্য হচ্ছে, বন্ড ইস্যু করার সময় বিভিন্ন ব্যক্তি বা বন্ড ইস্যু করার সময় ইস্যুকারী প্রতিষ্ঠান বন্ডের বিপরীতে সম্পত্তি জামানত হিসেবে রাখে, সেটা স্থায়ী সম্পত্তি হতে পারে বা অন্য কোনো সম্পত্তি হতে পারে, বা কোনো ব্যক্তিকেও জামানত রাখতে পারে এভাবে। তো যদি জামানত রাখে তারপরে বন্ড ইস্যু করে, সেটার নাম হচ্ছে জামানতযুক্ত বন্ড। এবং জামানত ছাড়া যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে, সেটাকে বলা হয় জামানতবিহীন বন্ড। তাহলে দেখো জামানতযুক্ত বন্ডগুলোর মধ্যে কি আছে? জামানতযুক্ত বন্ডগুলোর মধ্যে এক নম্বরে আছে বন্ধকি বন্ড। বন্ধকি বন্ড হচ্ছে যে সকল বন্ড বিভিন্ন প্রকার সম্পত্তি, অর্থাৎ স্থায়ী সম্পত্তি, যেমন দালান, ভূমি, জমি বা আসবাবপত্র ইত্যাদি বন্ধক রেখে যদি বন্ড ইস্যু করে, সেই বন্ডটাকেই বলা হয় বন্ধকি বন্ড। অর্থাৎ এই বন্ডটা ইস্যু করার বিপরীতে কোম্পানি তার সম্পদ, কোনো স্থায়ী সম্পদ বন্ধক রাখবে, এই জন্য বন্ধক রাখার পর যদি বন্ডটা ইস্যু করা হয় সেটাকে বলা হয় বন্ধকি বন্ড। এরপরে আছে সরঞ্জাম জিম্মা বন্ড। সরঞ্জাম জিম্মা বলছে এক্ষেত্রে একজন ওসি ট্রাস্ট সার্টিফিকেট বিক্রির মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান হতে যন্ত্রপাতি কিনবে, অতঃপর ওই যন্ত্রপাতি অন্য কোনো প্রতিষ্ঠানকে ইজারা দিবে। ইজারা গ্রহীতা প্রতিষ্ঠানটি সর্বশেষ ইজারার কিস্তি পরিশোধ করার পর যন্ত্রপাতির মালিকানা লাভ করবে, এই জন্য এটাকে বলা হয় সরঞ্জাম বন্ড। অর্থাৎ এই সরঞ্জাম যেগুলো আছে, সরঞ্জামটা সে এক্ষেত্রে ট্রাস্ট সার্টিফিকেট বিক্রির মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রপাতি কিনবে। ওই যন্ত্রপাতি যেটা কিনবে, ধর একটা মেশিনারি কিনবে, এই মেশিনটা আবার সে কী করবে? লিজ দিবে। লিজ দেওয়ার মাধ্যমে সে তহবিলটা সংগ্রহ করবে এবং ইজারা গ্রহীতা প্রতিষ্ঠানটি সর্বশেষ ইজারার কিস্তি পরিশোধ করার পর সে সম্পত্তির মালিক হবে। এই যে ধরনের বন্ড, এভাবে যদি বন্ড ইস্যু করা হয় এইটাকে বলা হয় সরঞ্জাম জিম্মা বন্ড। এবার আছে জামানত জিম্মা বন্ড। কোম্পানি যখন কোনো স্থায়ী সম্পত্তি বন্ধক রেখে অন্য কোম্পানির বন্ড শেয়ারে বিক্রি করে, তখন সেটা বিনিয়োগ করে বা বিক্রি করে, তখন সেটাকে জামানত জিম্মা বন্ড বলা হয়। জামানত জিম্মা বন্ড, আবারও বলছি যে কোম্পানি যখন স্থায়ী সম্পত্তি বন্ধক রেখে অন্য কোনো কোম্পানির বন্ড বা শেয়ারে বিনিয়োগ করে, তখন ওই বন্ড বা শেয়ারে বিনিয়োগের বিপরীতে যে জামানতের জিম্মা ইস্যু করা তাকে জামানত জিম্মা বন্ড বলে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের প্রকারভেদ আছে কি? জামানতবিহীন বন্ড। এই বন্ড ইস্যু করার বিপরীতে কোনো সম্পত্তি জামানত হিসেবে রাখা হয় না, তাই একে জামানতবিহীন বন্ড বলে। যেমন প্রথমে আছে বন্ড বা ঋণপত্র। এই ঋণপত্র প্রথমে যেটা আলোচনা করেছিলাম সেটাই, যে বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল, যাতে ঋণের পরিমাণ, সুদের পরিমাণ এবং পরিশোধ সময় উল্লেখ থাকবে। কোম্পানি যখন বন্ড ইস্যু করবে, সে এই বন্ডে লেখা থাকবে কত টাকা কোম্পানি ধার করলো, এবং সুদের পরিমাণটা উল্লেখ থাকবে যে এই কোম্পানি যার কাছ থেকে বন্ডটা নিছে তাকে কি পরিমাণ সুদ, অর্থাৎ কত পার্সেন্ট সুদ তাকে পরিশোধ করা হবে। এবং একটা বিষয় যে আরেকটা হচ্ছে যে নির্দিষ্ট একটা সময় থাকবে, এই সময় পর বন্ডের মূল্য তাকে পরিশোধ করা হবে। তাহলে এই যে বন্ড, এটাকে বলা হয় ঋণপত্র বা বন্ড। এরপরে আরেকটা আছে অধীন ঋণপত্র।
সাবঅর্ডিনেটেড বন্ড বলা হয় সিনিয়র ঋণদাতাদের দাবি পরিশোধ করার পর, অর্থাৎ ঋণদাতারা যারা ঋণ দেয় তাদের মধ্যে যারা সিনিয়র আগে ঋণ দিছে তাদের দাবি পরিশোধ করার পর যে বন্ড হোল্ডারদের দাবি পরিশোধ করা হয় তাকে অধীন বন্ড বলা হয়। অর্থাৎ যে সকল ঋণদাতারা ঋণ দিয়ে থাকে বা বন্ড ইস্যু করে থাকে তখন তারা যারা আগে দেয় অর্থাৎ সিনিয়রিটি থাকে তাদের ওই বন্ডের অর্থ পরিশোধ করার পর যারা অর্থটা পায় বা তহবিলটা পায় তাদেরকেই বলা হয় অধীন ঋণপত্র। আর একটা হচ্ছে শেষে আয় বন্ড বা ইনকাম বন্ড বলি, যে বন্ডের আয় নির্ভর করে ইস্যুকারী প্রতিষ্ঠানের আয়ের উপর, অর্থাৎ যে বন্ডের সুদ বন্ড হোল্ডারকে যে সুদ দেওয়া হয়, বন্ড ইস্যুকারীকে যে সুদ দেয় সেই সুদ কোম্পানির আয়ের উপর নির্ভর করে। যদি আয় বেশি হয় তাহলে তাকে সুদটা সেই রকমের দেবে, আর কম হলে কম দিবে। এই আয়ের উপর নির্ভর করে যে বন্ডের সুদ নির্ধারণ করা হয় সেই বন্ডটাকেই বলা হয় আয় বন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে বন্ডের অন্যান্য প্রকারভেদ এবং বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।